আমাদের সবচেয়ে বড় চাওয়া কি জানেন? কখনোই যেন প্রিয় মানুষের মৃত্যু দেখতে না হয়। নিয়তির ফেরে পড়ে প্রিয় মানুষটি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন আমরা একেবারেই ভেঙে পড়ি। কিন্তু জীবন কখনোই থেমে থাকে না, সামনে এগিয়ে চলতে হয়। এর মানে এই নয় যে আমরা প্রিয়কে ভুলে গিয়েছি, না ভুলিনি। তার মধুর স্মৃতিগুলোর মনের চিলেকোঠায় চিরস্থায়ী ঠাঁই হয়েছে। আজকের গল্পে আপনারা এই চরম সত্যিটা উপলব্ধি করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমেই সিনেমার মেইন ক্যারেক্টার লিকে দেখতে পাই। সে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে আর অনেক বেশি কষ্ট পাচ্ছে, কারণ একদিন আগেই তার স্ত্রী মারা গিয়েছে, যাকে সে খুব বেশি ভালোবাসতো। অন্যদিকে তার স্ত্রীর ফিউনারেল হচ্ছে। তার শালা এখানে আসার জন্য তাকে অনেকবার কল করছে, কিন্তু কেন জানি সে ওখানে যায় না। লি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত। এখানে তার কাজ ছিল কেউ ইন্স্যুরেন্স ক্লেম করলে তদন্ত করে তার সত্যতা যাচাই করা। পরদিন যখন লি তার অফিসে আসে, তখন দেখতে পাই এখানে তার শালা তার সাথে দেখা করতে এসেছে। সে লিকে দেখে রেগে তাকে চিৎকার করে বলে, আমার বোনের মৃত্যুর জন্য তুমিই দায়ী। লি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, এমনকি তাকে ধরে মারে। এরপর লির কলিগরা কোনো মতে তাকে তার শালার হাত থেকে বাঁচায়। লি তার অফিসের বেস্ট এমপ্লয়, তাই বস তাকে নতুন একটি কেস দেয় আর তাকে ডিটেলস বলে যে আজ থেকে 2 মাস আগে একটা অন্ধ মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। সে তখন থেকে এখন পর্যন্ত কোমায় আছে। অ্যাক্সিডেন্ট যেই গাড়ির সাথে হয়েছিল তার মালিক আমাদের ক্লায়েন্ট, আর সে কোম্পানির মালিকের বন্ধু। গত 2 মাস থেকে সেই মেয়ের চিকিৎসার খরচ আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হচ্ছে, সাথে আমাদের ক্লায়েন্টের উপর পুলিশ কেস হয়ে আছে। আমি চাই যে তুমি হসপিটালে গিয়ে এই কেসের আরো বেশি ইনফরমেশন কালেক্ট করো আর খোঁজ নিয়ে দেখো যে এই মেয়েটা জেনে বুঝে সুইসাইড করার চেষ্টা করেছে কিনা। এমনটা হলে আমাদের কোম্পানির সাথে সাথে ক্লায়েন্টেরও সব ঝামেলা শেষ হয়ে যাবে। যখন লি সেই হসপিটালে আসে, তখন তার মনে পড়ে যে কিছুদিন আগে তার ওয়াইফকে এই হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। লির পুরানো কথা মনে পড়লে সে কিছু সময়ের জন্য ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করে পেশেন্টকে দেখতে তার রুমে যায়। ঢুকেই সে তার পরিচয় দেয়, কিন্তু তখনই তার মনে পড়ে এই মেয়ে তো কোমায় আছে। এরপর সে রুমে রাখা জিনিসপত্র দেখে। এখানে ছোট ছোট পাথর আর কিছু গাছ ছিল। লির ড্রয়ার খুলে মেয়েটির ছোটবেলার একটি ছবি দেখতে পেয়ে সেটা হাতে নেয়। হঠাৎ একটা মেয়ে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমার জিনিসপত্র নিয়ে কি করছো? হঠাৎ করে মেয়েটাকে দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। লিকে ভয় পেতে দেখে মেয়েটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? লি বলে, আমি অন্ধ নাকি? অবশ্যই আমি তোমাকে দেখতে পাচ্ছি। তো তখন নার্স চলে আসে। লি নার্সের সাথে কথা বলছিল। এর মধ্যে মেয়েটি যখন লিকে ছুঁয়ে দেখে, তখন সে আরো বেশি আশ্চর্য হয়। লির মেয়েটিকে আজব মনে হয়, এই জন্য সে ওখান থেকে বের হয়ে আসে। এই মেয়েটি হলো মিজো। এদিকে লি খেয়ালই করেনি কোমায় থাকা মেয়েটি আর মিজো দেখতে একই রকম, কিন্তু এটা কিভাবে সম্ভব তা আমরা পরে জানতে পারবো। বাইরে আসার পর লি কিছু পেশেন্টকে দেখতে পায়, যারা অসুস্থ হওয়ার নাটক করে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা নেওয়ার জন্য এই হসপিটালে ভর্তি আছে। এদের মধ্যে একজন পেশেন্টকে লি চিনে ফেলে। এই লোকটির নাম জনি। সে লির কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিয়েছে। লি ওখানে গেলে তারা আবার অসুস্থ হওয়ার ভান করে। লি জনিকে বলে, তুমি অভিনয় ভালো করতে পারো, তোমার জায়গা হসপিটালে নয়, তোমার তো নাটক করা উচিত। ইন্স্যুরেন্স কোম্পানিকে বোকা বানিয়ে টাকা লুট করা বন্ধ করে দাও, তা না হলে কোনো একদিন খুব খারাপ ভাবে ভেসে যাবে। লি মিজোর সম্পর্কে আরো বেশি জানার জন্য তার এক গার্জিয়ানের সাথে দেখা করে। এখানে এসে লি জানতে পারে মিজো ছোটবেলা থেকেই অনাথ, এর জন্য মিজোর বন্ধুই তার একমাত্র গার্জিয়ান। লি তাকে জিজ্ঞেস করে যেদিন মিজোর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সে কি কোনো কারণে ডিপ্রেসড ছিল। লির কথা শুনে সে রেগে বলে, তোমরা আসলে কি প্রমাণ করতে চাও? মিজো ইচ্ছা করে সুসাইড করার চেষ্টা করেছে? আগে তোমার কোম্পানি থেকে আরো লোক এসে আমাকে একই প্রশ্ন করেছে। আমার কাছে সব প্রশ্নের একটাই উত্তর আছে, যে মিজো আত্মহত্যা করতে পারে না। সে খুবই চঞ্চল, হাসি খুশি মেয়ে। অ্যাক্সিডেন্টের জন্য সেই গাড়ির মালিক কি তাই? লি ওখান থেকে ফিরে এই কেস নিয়ে আরো স্টাডি করে। সে জানতে পারে অ্যাক্সিডেন্ট স্পটে মিজোর সব জিনিসপত্র পাওয়া গেছে, কিন্তু পুলিশ ওখানে এমন কোনো স্টিক খুঁজে পায়নি যেটা অন্ধ মানুষ হাঁটার জন্য ব্যবহার করে। সে ভাবতে থাকে একটা অন্ধ মেয়ে স্টিক ছাড়া এই রোডে কি করছিল। এরপর দিন লির শাশুড়ি তার সাথে দেখা করতে আসে। সে তার ছেলের ভুলের জন্য লির কাছে ক্ষমা চায়। এরপর সে লির বেডরুম পরিষ্কার করে দিতে চাইলে সে বাহানা বানিয়ে মানা করে দেয়। তার স্ত্রীর মৃত্যুর পর সে আজ পর্যন্ত এই রুমের ভিতরে যায়নি। যাওয়ার আগে তার শাশুড়ি তাকে খাবার দিয়ে যায়। সে চলে যাওয়ার পর
লি খাবারটি খায়। সে চেষ্টা করেও চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ খাবারটির টেস্ট অনেকটা তার স্ত্রীর হাতে বানানো খাবারের মতো। তার কষ্টকে একটু হালকা করার জন্য সে বারে গিয়ে মদ খায়। তারপর গভীর রাত্রে সে যখন মাতাল হয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন তার পকেটে একটা ছোট্ট পাথর দেখতে পায়, যেটা সে ভুল করে হসপিটাল থেকে এনেছিল। পাথরটিকে ফেরত দেওয়ার জন্য সে আবার হসপিটালে আসে। কোমায় থাকা মিজোকে বলে, তোমার ভয় করে না? তুমি স্টিক ছাড়া ওই রোডে কি করছিলে? এখানেই বসে সে কিছুক্ষণ এভাবে বিড়বিড় করে। এক পর্যায়ে তার চোখে ঘুম চলে আসে। সে ওখানের ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন যখন তার ঘুম ভাঙে, তখন সে মিজোকে তার কর্মকাণ্ডের জন্য সরি বলে সেখান থেকে চলে আসে। বাইরে এসে দেখে মিজো একটা বাচ্চার সাথে বসে আছে। তার সাথে কথা বলার জন্য সে তাড়াতাড়ি ওখানে যায়, কিন্তু ততক্ষণে সে ওখান থেকে চলে গিয়েছে। লি বাচ্চাটিকে জিজ্ঞেস করে, এখানে যে মেয়েটি বসেছিল সে কোথায় গিয়েছে? বাচ্চাটি বলে, আমি কোনো মেয়েকে দেখিনি, আমি তো এখানে অনেকক্ষণ ধরে একাই বসে আছি। লি মনে করে সে হয়তো ভুল দেখেছে। এরপর তার জনির সাথে দেখা হলে সে তাকে অসুস্থ হওয়ার অভিনয় বন্ধ করতে বলে। তখনই মিজো এসে লিকে ডাক দেয়। লিও তার সাথে কথা বলে। তো জনি তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কার সাথে কথা বলছো? লি তাকে বলে, তুমি চোখে দেখতে পাও না? তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে আমি তার সাথেই কথা বলছি। কিন্তু জনি মিজোকে দেখতে পায় না। তার কাছে লির ভাবভঙ্গি পাগলের মতো মনে হয়। জনি ওখান থেকে চলে যাওয়ার পর মিজো তাকে বোঝায়, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পারে না। লি তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি কে, আর আমার পিছু কেন নিয়েছো? মিজো বলে, আরে আমি ওই মেয়েটাই যে 2 মাস থেকে কোমায় রয়েছে। লি মনে করে সে তার সাথে মজা করছে, এই জন্য তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখনই তারা দুজন একটা আয়নার সামনে চলে আসে। লি দেখতে পায় এই আয়নায় তাকে তো দেখা যাচ্ছে, কিন্তু মিজোকে দেখা যাচ্ছে না। এটা দেখেই তার হাওয়া টাইট হয়ে যায়, আর সে ভূত ভূত বলে চিৎকার করে হসপিটাল থেকে পালিয়ে আসে। সে ভয়তে সারা রাত ঘুমাতে পারে না। এটাই চিন্তা করে মেয়েটা আসলেই আত্মা, না তার সাথে কেউ মজা করছে। এরপর দিন হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় সব জায়গায় সে একাই ছিল। ফুটেজে কোথাও মিজোকে দেখা যাচ্ছে না। সে হসপিটালের ছাদে যায়, সেখানে মিজো আগে থেকেই দাঁড়িয়েছিল। লির এখনো মনে হয় মিজো তার সাথে মজা করছে। লিকে বিশ্বাস করানোর জন্য মিজো এক ফোঁটা পানি ধরার চেষ্টা করে, কিন্তু পানি তার হাতের তালুতে পড়ার বদলে হাত ভেদ করে চলে যায়। এটা দেখে লি ওখানেই বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন মিজো তাকে সম্পূর্ণ কাহিনী খুলে বলে, আমি আসলে মিজোর আত্মা। মিজো যতক্ষণ কোমায় থাকে আমি ততক্ষণ তার বডির বাইরে থাকি। যখনই তার একটু জ্ঞান ফেরে, ওই সময়ের জন্য আমি এই দুনিয়া থেকে গায়েব হয়ে যাই। আমার সাথে এসব কিছু ওই দিন থেকে হচ্ছে যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কেউ আমাকে দেখতে পারে না, কিন্তু কেন জানি না তুমি আমাকে দেখতে পাচ্ছ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে আমি তোমাকে ছুঁয়ে ফিল করতে পারছি। লি বলে, আচ্ছা তুমি তাহলে একটা ভূত? মিজো বলে, না, যতক্ষণ আমার বডি জীবিত আছে আমি কিভাবে ভূত হতে পারি? আমি মিজোর আত্মা। মিজো লিকে বলে, আজ আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। লি তার কোনো কথা শুনতে চায় না, কিন্তু মিজো অনেক বেশি রিকোয়েস্ট করলে লি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। যাওয়ার পথে মিজো রাস্তার সবকিছু দেখে খুবই খুশি, কারণ সে জীবনের প্রথম এগুলো দেখতে পাচ্ছে। আসল মিজো তো জন্ম থেকেই অন্ধ ছিল, তাই সে কখনোই কিছু দেখেনি। কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। আজ এখানে মিজোর ফ্রেন্ডের বিয়ে হচ্ছিল। অ্যাক্সিডেন্টের আগে মিজো তাদেরকে প্রমিস করেছিল সে তাদের বিয়েতে অবশ্যই আসবে, তাই ওয়াদা রাখতে মিজোর আত্মা আজ এখানে এসেছে। বিয়েতে মিজোর স্মৃতিচারণের জন্য তার পুরনো ভিডিও চালানো হয়, যেখানে মিজো তাদেরকে সুন্দর কিছু মেসেজের সাথে অ্যাডভান্স শুভকামনা জানাচ্ছে। এই ভিডিও দেখে মিজোর সাথে সাথে লিও কিছুটা ইমোশনাল হয়। এরপর তারা মিজোর পোষা কুকুরের সাথে দেখা করে। মিজো জোর করলে জীবনে প্রথমবার লিও কুকুরকে আদর করে। মিজো লিকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, সাথে এটাও বলে, তুমি আমার অ্যাক্সিডেন্ট রিপোর্টে যা চাও তাই লিখতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। লির বস যেভাবেই হোক এই অ্যাক্সিডেন্টকে সুইসাইড প্রমাণ করতে চায়। লি বলে সম্পূর্ণ সত্য না জেনে সে কিছুই করবে না। এরপর দিন সে মিজোর সাথে দেখা করতে হসপিটালে আসে, কিন্তু এই সময় মিজোর বডির অল্প একটু জ্ঞান ফিরেছে, এজন্য মিজোর আত্মাকে সে কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ পর লি ফিরে যাচ্ছিল, তো গেটের সামনে তার সাথে জনির দেখা হয়। লি তাকে অসুস্থ হওয়ার অভিনয় করার জন্য বকা দেয়। জনি তাকে বলে, আর অল্প কিছুদিন পর আমি সবকিছু ছেড়ে দেব। কিন্তু লি বলে, আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে তোমার ব্যাপারে কমপ্লেন করব, যার কারণে এদের মধ্যে ঝগড়া শুরু হয়। জনি দেখে একটা বাচ্চা তাদেরকে দেখছে, তাই সে এখান থেকে চলে যায়। পরদিন লি হসপিটালে আসলে মিজোর সাথে দেখা হয়। তারা ছাদে বসে গল্প করে। মিজো তাকে বলে, আমি যে কোনো জিনিসকে ছুঁয়ে তার সম্পর্কে অনেক কিছু বলতে পারি। সে লির হাত ছুঁয়ে বলে, এখন তুমি তোমার জীবন নিয়ে একদমই খুশি না, আর পুরানো স্মৃতির বোঝা বয়ে বেড়াচ্ছ। লি তাকে বলে, তুমি অ্যাক্সিডেন্টের পর এই দুনিয়াকে দেখতে পাচ্ছ, তো এখন তোমার কেমন লাগছে? মিজো বলে, দেখতে পাওয়ার
কিছুটা খুশি আমার আছে, কিন্তু এর চেয়ে বেশি কষ্টের তোমাকে ছাড়া আমি আর কিছুই ছুঁয়ে অনুভব করতে পারছি না। মিজোর মন খারাপ দেখে লি তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। তারা বড় অ্যাকোরিয়াম দেখতে যায়, যেখানে থাকা রং বেরঙের মাছ দেখে মিজো খুব খুশি হয়। এখানে এসে লি মিজোকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মিজো বলে, আমি জন্ম থেকে অন্ধ ছিলাম, তাই আমার মা আমাকে অনাথ আশ্রমে রেখে যায়। আমি কখনো আমার মাকে দেখিনি, শুধু তার কণ্ঠ শুনেছি। এরপর তারা ঘুরতে ঘুরতে একটা পার্কে আসে। সেখানে গাছ থেকে ফুল পড়তে দেখে মিজো তো অনেক খুশি হয়, কিন্তু ফুলগুলো ধরতে গেলে তার হাতের ভেতর দিয়ে সেগুলো বের হয়ে যায়, তাই তার মন খারাপ। যা দেখে লিও তার হাতের নিচে হাত রাখে, যার কারণে এই ফুলগুলো তার হাতের উপরে থাকে। যা দেখে মিজো তো খুশিতে আত্মহারা হয়। পরদিন লি অনাথ আশ্রমে গিয়ে মিজোর মার খোঁজ নেয়। মিজোর মায়ের শহর থেকে দূরে সেলুন আছে। লি চুল কাটার বাহানায় তার সাথে দেখা করে। কিছুক্ষণ পর এদিক সেদিকের কথা বলতে বলতে সে মিজোর ব্যাপারে বলে, কিন্তু মিজোর কথা শুনতেই মহিলাটি রেগে যায় আর বলে, আমি এমন কোনো মেয়েকে চিনি না। আসলে সে মিজোকে ভালোবাসতো না। লি হতাশ হয়ে ওখান থেকে চলে আসে। যখন লির বস জানতে পারে লি ইচ্ছা করে এই কেসে কোম্পানির বিরুদ্ধে কাজ করছে, তখন সেই কেস থেকে তাকে সরিয়ে অন্য লোককে দিয়ে দেয়। পরদিন লি হসপিটালে গেলে মিজো তার কাছে একটা সাহায্য চায়। আসলে হসপিটালে বাচ্চাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সবাই তার বাবা মায়ের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি করছিল, কিন্তু একটা বাচ্চা চুপচাপ বসেছিল। মিজোর রিকোয়েস্টের জন্য লি সেখানে গিয়ে বাচ্চাটির বাবার রোল প্লে করে। তারা দুজনে মিলে অনেকগুলো অ্যাক্টিভিটিস করে। মিজো এই মুহূর্তগুলো এনজয় করছিল। কিছুক্ষণ পর এখানে জনি আসে। এই বাচ্চাটি তার দিকে হাত বাড়িয়ে বাবা বলে ডাকে। লি এখন বুঝতে পারে জনি তার বাচ্চার চিকিৎসা করানোর জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চিটিং করছে। তাই লি সিদ্ধান্ত নেয় জনির বিরুদ্ধে কোম্পানিকে কমপ্লেন করবে না। এরপর মিজোর মা মিজোকে দেখতে হসপিটালে আসে, কিন্তু সে তার কর্মের জন্য এতটাই লজ্জিত ছিল যে মিজোর সাথে দেখা না করে চলে যাচ্ছিল। লি তাকে থামিয়ে তার মেয়ের প্রতি দায়িত্বের কথা বোঝায়। এদিকে মিজো তাদের দুজনকে কথা বলতে দেখে ফেলে। মিজো বুঝে যায় লি তার মাকে তার অ্যাক্সিডেন্টের কথা জানিয়েছে। তারা দুজনে ছাদে যায়। এখানে মিজো লিকে বলে, আমার মায়ের কাছে গিয়ে এসব কিছু বলা তোমার উচিত হয়নি, কিন্তু তোমার কোনো দোষ নেই, কারণ আমি তোমাকে আজ পর্যন্ত পুরো সত্যিটা বলিনি। আমি ছোটবেলা থেকেই ভাবতাম একদিন না একদিন আমি আমার মায়ের সাথে দেখা করব। আজ থেকে 2 মাস আগে আমি আমার মায়ের সাথে দেখা করতে তার দোকানে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আমার মা আমাকে দেখে খুশি হবে, কিন্তু যখন আমি তাকে বলি আমি তার মেয়ে মিজো, তখন এ কথা শুনে তার একদমই ভালো লাগেনি, আর সে সরাসরি আমাকে অস্বীকার করে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, আমি আপনার সংসার ভাঙতে আসিনি, আমি তো জীবনে একবার আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। তারপরও মা আমার কোনো কথাই শোনেনি, আর সাথে সাথে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে। তার এমন ব্যবহারে আমি অনেক কষ্ট পাই আর মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসি। তারপর মনে পড়ে আমি তাড়াহুড়োতে আমার স্টিক ওখানেই ফেলে এসেছি। আমি ভেবেছিলাম যদি স্টিক নেওয়ার জন্য আবার শপে ফিরে যাই তাহলে আমার মা আরো রেগে যাবে। এজন্য স্টিক ছাড়াই আমি ওখান থেকে চলে আসি। রাস্তায় চলার সময় আমি ভাবছিলাম যে আজ দ্বিতীয়বার আমার মা আমাকে অস্বীকার করলো। এর মধ্যে একটা গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। তখন থেকে আজ পর্যন্ত আমি কোমায় আছি। রিতাকে বলে, তোমার সাথে যা কিছু হয়েছে অনেক খারাপ হয়েছে। এর মধ্যে মিজো হঠাৎ ছাদ থেকে পড়ে গায়েব হয়ে যায়। লি দৌড়ে মিজোর রুমে যায়। সে দেখতে পায় মিজোর অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর লি তার বেডরুমে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার স্ত্রীর স্মৃতির জন্য যেতে পারে না। পরদিন মিজোর মা দেখতে তাকে আবার হসপিটালে আসে। সে মিজোর পাশে বসে কান্না করে, তার ভুলের জন্য ক্ষমা চায়। মিজোর আত্মা তার মাকে এই অবস্থায় দেখে আরো বেশি কষ্ট পায়। লি আসলে তারা বাইরে যায়। মিজো বলে, আমি আর কখনোই ঠিক হব না, আমার বডিও খুব খারাপ অবস্থায় আছে। আমার মা আমাকে এভাবে দেখে খুব বেশি কষ্ট পাচ্ছেন, তাই এখন আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া উচিত। লিকে বলে, তুমি আমার রুমে গিয়ে কিছুক্ষণের জন্য আমার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দাও, যেন আমি এই ব্যথা থেকে মুক্ত হতে পারি। লি বকা দিয়ে বলে, আমি এমন কিছুই করব না। লি বলে, আমি আর আমার স্ত্রী একসাথে খুব ভালো ছিলাম, কিন্তু একদিন আমার ওয়াইফ প্যারালাইজড হয়ে যায়, যার কারণে তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছা কমে যাচ্ছিল। লি তার ওয়াইফের অনেক খেয়াল রাখতো, কিন্তু সে সব সময় মরার কথা বলতো। এমন খারাপ সময়ে লি তার সাথে সাথে নিজেকেও সামলায়। একদিন তার ওয়াইফ পাহাড়ে বেড়াতে যেতে চায়। সেখানে পৌঁছালে তার ওয়াইফ তাকে বলে, তুমি আমার জন্য ব্ল্যাঙ্কেট আনো, আমার শীত লাগছে। আমি যখন ব্ল্যাঙ্কেট নিয়ে সেখানে আসি তখন আমার স্ত্রীকে সেখানে দেখতে পায় না। সে ওই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তখন থেকে আজ পর্যন্ত এই ঘটনার জন্য আমি নিজেকে মাফ করতে পারি না। মিজো তাকে বোঝায়, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি তোমার ওয়াইফের জন্য যা করতে পারতে তার সবকিছু করেছো, কিন্তু এই জীবনে কিছু এমন জিনিস আছে যার উপরে মানুষের কোনো হাত থাকে না, আর তোমার স্ত্রীর ভালো স্মৃতি মনে করে নতুন ভাবে জীবন শুরু করো। মিজো এখান থেকে চলে গেলে লি তার জমানো সকল কষ্ট কান্নার মাধ্যমে প্রকাশ করে। অনেকক্ষণ ধরে কান্না করার পর তার মন বেশ হালকা হয়। পরদিন সে বাড়ির বেডরুমে আসে। সবকিছু পরিষ্কার করতে করতে তার
স্ত্রীর অনেক স্মৃতি মনে পড়ে। লি সিদ্ধান্ত নেয় তার স্ত্রীর স্মৃতি থেকে সে আর দূরে পালাবে না, এগুলোকে তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হিসেবে মনে রাখবে। এরপর সে মিজোকে দেখার জন্য হসপিটালে আসে। মিজোর এই সময় কিছুটা জ্ঞান ছিল, সে বুঝতে পারে তার সকল ব্যথা থেকে মুক্তি দিতে লি এখানে এসেছে। এরপর লি মিজোর হাত ধরলে তার চোখ দিয়ে পানি পড়ে। এখন সে এই দুনিয়াকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। লি কিছুক্ষণের জন্য তার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়। সিনেমার শেষে আমরা লিকে তার বাড়িতে যেতে দেখি।